ক্রমেই চাপে পড়ছে দেশের অর্থনীতি। রিজার্ভ ডলার মূল্যস্ফীতি সহ সব সূচকেই নেতিবাচক অবস্থা। টেনে তুলতে বারবার নীতি পরিবর্তন হচ্ছে, কিন্তু টেকসই হচ্ছে না কোনো কিছুই। করোনা সংক্রমণ এবং বিশ্বব্যাপী যুদ্ধাবস্থার প্রভাব কাটিয়ে অন্যান্য দেশ যেখানে ঘুরে দাঁড়াচ্ছে, সেখানে ব্যতিক্রম বাংলাদেশ। দেশের বিপুল সংখ্যক মানুষের আয়ের চেয়ে ব্যয় হচ্ছে বেশি। বিশ্লেষকরা বলছেন, খুব সহসায় সংকট থেকে উত্তরণ সম্ভব না। সংস্কার উদ্যোগ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। রিমন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শেকড় থেকে শিখরে। অর্থনীতির উত্থান পতন, জটিল সূচকের কিছুই বোঝেন না খিলগয়ের জায়দা। দুবেলা দুমুঠো খেয়ে বিঘ্নহীন জীবন পার করাই সাধনা, কিন্তু তিনি আর পেরে উঠছেন না। দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতির চাপ কাবু করেছে পরিবারটিকে। একদিন পেট ভরে খাই, 3 দিন উবের খাই, তুই করে খাই জীবন বাঁচাই। ওদের 1 পর চাইলাম দিলাম, 3 দিনের খাম, 1 পর চাইলাম 3 দিনের বেল তো দুপুরি হয়ে গেছে গা। সরকারের হিসেবে 1 বছর আগে 100 টাকায় যে খাদ্যপণ্য কেনা যেত, তা কিনতে গুনতে হচ্ছে 10 টাকা বেশি। বাস্তবে এ তথ্যের সঙ্গে একমত হতে চান না অনেক ক্রেতা। তারা বলতে চান, দাম বেড়েছে আরও বেশি। মূল্যস্ফীতির হার কাগজের চেয়ে বাজারে বেশি। দরিদ্ররাও টিসিবি, রেশন কার্ডের মতো সরকারের বিভিন্ন স্কিমের উপকার পান। নির্দিষ্ট মধ্যমায়ের পরিবারগুলোর অবস্থা আরও খারাপ। রাতে খাই, না পেলে দুপুরে খাই। ভোক্তার উপর মূল্যের চাপ প্রকট দেখে বাজারে টাকার সরবরাহ কমানো সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। তবুও কেন হচ্ছে না কাজের কাজ? আমাদের মূল্যস্ফীতিটা যখন প্রাথমিক পর্যায়ে ছিল, তখন কিন্তু আমরা সঠিক যে নীতিগুলো নেওয়া উচিত সেগুলো সঠিক সময়ে নেইনি। তারপরে যখন মুদ্রানীতিটা, অর্থাৎ এটা মানে আরও বেশি হয়েছে বা এটা পারসিস্টেন্ট হয়ে গেছে মানে আমাদের অর্থনীতিতে, তখন কিন্তু আমরা নিয়েছি কাজে ওখানে একটা আমরা ডিলে করেছি। দেশে সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না। আমদানির উপরে যে শুল্ক আছে, কাস্টম ডিউটি বা ইম্পোর্ট ডিউটি, সেই শুল্কটাকে কমানো। প্রবাসী বাংলাদেশিরা দেশে বিদেশি মুদ্রা পাঠান। পোশাক সহ বিভিন্ন পণ্য সেবা রপ্তানি থেকেও আসছে ডলার। তবুও অস্থিরতা কাটছে না ডলারের দামে। সম্প্রতি $1 7 টাকা বাড়িয়েও মীমাংসা হচ্ছে না। ডলারের রিজার্ভ বাড়াতে 30 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা যে যুক্তরাষ্ট্র যাচ্ছেন, সেখানেও তাদের খরচের জন্য $1 দাম ধরা হয়েছে 123 টাকা। টাকার অবমূল্যায়ন বড় ধরনের আঘাত হানছে প্রতিদিনের অর্থনীতিতে। আমরা যদি আয় না করি, ব্যয় যদি করি, তাই না, বেশি করি, তাহলে রিজার্ভের উপরে চাপ পড়বে। রপ্তানি যেমন আমরা একটা পণ্য নির্ভর হয়ে পড়েছি, আরএনজি নির্ভর, অন্যান্য খাতে আমরা সঠিকভাবে রপ্তানিগুলোকে বাড়াতে সক্ষম হয়নি। রিজার্ভ তো ক্রমশই কমে যাচ্ছে। রপ্তানি, তারপরে হচ্ছে যে রেমিটেন্স, তো এইগুলো কিভাবে বাড়ানো যায় সেদিকটা সচেষ্ট হতে লাগবে। বলা হয়, ঋণের সঙ্গে প্রবৃদ্ধির সম্পর্ক নিবিড়। সামঞ্জস্যপূর্ণ ঋণ গ্রহণ এবং নিয়মিত পরিশোধ করে এগিয়ে যাচ্ছে এই দেশ। কিন্তু সম্প্রতি বিদেশি ঋণের হিসাব কিতাবও মাথা ব্যথার কারণ হচ্ছে। মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 70,000 টাকা। ধারাবাহিকভাবে এই দায় শোধ করতেও চাপে পড়ছে অর্থনীতি। উন্নয়ন খাতে যে কাঙ্ক্ষিত যে ব্যয়, এই ব্যয়টা করতে পারছি না, কারণ আমাদের যে আয়ের উৎস, এখান থেকে তো একটা বড় অংশ আপনার ঋণ শোধে ব্যয় চলে যাচ্ছে। প্রাইভেট সেক্টর লোন ডিসকারেজ করা উচিত, কেননা এগুলোর সুদের হার অনেক বেশি থাকে, তারপরে ওই মেয়াদকাল কম থাকে, যে তাতে করে ওই ঋণের বোঝাটা বেড়ে যায় আর কি। জনগণের কাছ থেকে কর, ভ্যাট ও বিভিন্ন শুল্কের মাধ্যমে সরকার যে আয় করে, সেই রাজস্ব খাতেও ঘাটতি আছে প্রত্যাশার তুলনায়। চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাংক খাতের খেলাপি ও ঋণ জালিয়াতির ঘটনা। কিছু কিছু ব্যয় আমার সরকারে আছে, সরকার ঐতিহাসিকভাবে এটা মাথায় পেয়েছে, করে যাচ্ছে। এখানে কিছু প্রিউনিং, কাটছাট করা দরকার আছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।